জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদের শুরুতেই শিরোনাম। রিমান্ডে চাঞ্চল্যকর সব তথ্য দিচ্ছেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, যা করার সাহারা খাতুন করেছেন। হাসিনাকে ফেরত দিতে পর্দার আড়ালে যা করছে ভারত, গোপন তথ্য ফাঁস। এবং সবশেষে দেখবেন দেশের বাইরে বসে ষড়যন্ত্র চালাচ্ছে হাসিনা। মাফিয়া হাসিনার নির্দেশে আনসার বিশৃঙ্খলার নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ নেতা কাদের, থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সম্পদ অর্জনের বিষয়ে নতুন তথ্য দিয়েছেন ডিবি হেফাজতে রিমান্ডে থাকা সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। শামসুল হক টুকুর কাছে প্রশ্ন ছিল, আপনি বাম রাজনীতির মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, পরে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দিয়ে বৈষম্যের মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হয়েছেন কিভাবে? জবাবে টুকু বলেন, আমি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম তখন মন্ত্রী ছিলেন অ্যাডভোকেট সাহারা খাতুন, যা করার তিনি করেছেন। আনসার বিশৃঙ্খলার নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ নেতা কাদের চাকরি জাতীয়করণের দাবিতে গত কয়েকদিন ধরেই আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা আন্দোলন করে আসছিল। এই আন্দোলনের ধারাবাহিকতায় রোববার সচিবালয়ে প্রবেশ করে সারাদিন সকল কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখেন তারা। এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপরেও হামলা করেন এই বাহিনীর সদস্যরা। এতে শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের সংঘর্ষ বাধে। এ ঘটনায় ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ ছাড়াও শিক্ষার্থী, সাংবাদিক সহ অন্তত ৩৫ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হলে তাদের ওপরেও হামলা করেন আনসার সদস্যরা। এতে ৬ সেনা সদস্য আহত হন, যাদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সেনাবাহিনী। অনুসন্ধানে জানা গেছে, আনসার আন্দোলনে নেতৃত্ব দেয়া ব্যক্তির নাম কাদের। তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাটঘর তেওতা এলাকার ফজলুল হকের ছেলে এবং তেওতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। কাদের বর্তমানে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসারের পিসি হিসেবে কর্মরত। এদিকে অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, সচিবালয়ের ভেতরে ঢুকে পড়া আনসারদের নেতৃত্ব দিয়ে দাবি আদায়ের লক্ষ্যে বক্তব্য দিচ্ছেন কাদের। সচিবালয়ের ভেতরে বক্তব্য দেওয়া ওই ব্যক্তি যে আনসার সদস্য কাদের, সেটি স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন ও প্রতিবেশী শফিউদ্দিন বিশ্বাস নিশ্চিত করেছেন। শফিউদ্দিন বিশ্বাস কালবেলাকে বলেন, কাদের দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সে আনসারে চাকরিও করেছেন এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। আন্দোলনে নেতৃত্ব দেওয়ার ভিডিও দেখার পর নিশ্চিত হয়েছেন জানিয়ে শফিউদ্দিন আরও বলেন, ইউনিয়নে বিভিন্ন সময় ভিন্ন মতের লোকজনদের নানাভাবে হয়রানিও করেছেন কাদের। এদিকে কাদের স্বেচ্ছাসেবক লীগের রাজনীতি করেন কিনা জানতে চাইলে তিনি তার রাজনৈতিক পরিচয় গোপন রাখার জন্য এ প্রতিবেদকের কাছে কাকুতি মিনতি করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা নেতৃবৃন্দরা জানান, কাদেরের মতো আনসাররা ঘাপটি মেরে থেকে ষড়যন্ত্র করছিল তাদের বিচারের আওতায় আনার দাবি তাদের। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চাকরি হারিয়েছেন ভারতে কর্মরত বাংলাদেশ দূতাবাসের ২ কূটনীতিক। অন্তর্বর্তী সরকারের আদেশে তাদের দেয়া হয়েছে জরুরি অব্যাহতি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করার পরপরই ঘটল এমন ঘটনা। হাসিনার ভারতে অবস্থান নিয়ে তৈরি জটিলতার মাঝে কূটনীতিক বরখাস্তের মাধ্যমে নয়াদিল্লিকে কি বলতে চাইছে বাংলাদেশ? ঢাকা চাইলেই হাসিনাকে ফেরত দিতে বাধ্য নয় ভারত, এমন গুঞ্জনের জবাবেই নেওয়া হলো এই পদক্ষেপ। নয়াদিল্লির বাংলাদেশ দূতাবাসে কর্মরত ছিলেন শাবান মাহমুদ, আর কলকাতার দূতাবাস ছিল রঞ্জন সেনের কর্মস্থল। ১৭ই আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জারি করা এক আদেশে কাজের মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে বরখাস্ত হলেন এই ২ কূটনীতিক। তাদের দেওয়া হচ্ছে দেশে ফেরার নির্দেশ। ভারত বাংলাদেশের সম্পর্কের বর্তমান অনিশ্চয়তার মাঝে কেন এমন সিদ্ধান্ত, সেই বিষয়টি এখনও পরিষ্কার না। গত ১৫ বছর ধরে শেখ হাসিনাকে একচেটিয়াভাবে সমর্থন দিয়ে গেছে ভারত। জনপ্রিয়তা হারানোর স্বৈরাচারী একজন নেতার প্রতি কট্টর মিত্রতার কারণে একদিকে বিব্রতকর অবস্থায় পড়েছে মোদী সরকার, অন্যদিকে বাংলাদেশের জনগণের মাঝে তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে ভারত বিরোধী মনোভাব। ভারতের বিপরীতে চীনের প্রভাব বিস্তারের প্রতিযোগিতা বাংলাদেশকে পরিণত করেছে আঞ্চলিক যুদ্ধের ময়দানে। হাসিনার পক্ষ নিতে গিয়ে এই ক্ষেত্রে দিল্লি হারাচ্ছে প্রতিবেশী হওয়ার বাড়তি সুবিধা। ঢাকা চাইলেই শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাবে মোদী সরকার, এমন ভাবনাকে নাকচ করে দিয়েছেন দিল্লির পররাষ্ট্র বিষয়ক অনেক বিশ্লেষক। আশ্রয় দেওয়ার পর আবার দেশ থেকে বের করে দিয়ে পুরনো বন্ধুকে বিপদে ফেলার ঝুঁকি নেবে না ভারত। সাম্প্রতিক জটিলতা নিয়ে এভাবেই দিল্লির অবস্থান ব্যাখ্যা করেছেন ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ টিসিএ রাঘবান। তিনি মনে করেন, সংকটের সময় হাসিনার পাশে না দাঁড়ালে ভারতের প্রতি আস্থা হারাবে দিল্লির মিত্ররা। তাই বন্দি বিনিময় চুক্তির ফাঁকফোকর খুঁজে অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে দেওয়া হতে পারে ঢাকার অনুরোধ।
ভারতের ওপর হাসিনার ক্রমবর্ধমান নির্ভরশীলতায় হতাশ হয়ে গিয়েছিল আঞ্চলিক পরাশক্তি চীন। মোংলা বন্দরের ব্যবস্থাপনা এবং তিস্তা প্রকল্পের মতো কিছু বড় প্রকল্পে চীনা কোম্পানিকে হটিয়ে কাজ পেয়েছিল ভারতীয় বিভিন্ন প্রতিষ্ঠান। গত জুলাই মাসে চীন সফরে গেলে হাসিনার কাছে নিজেদের অসন্তোষের বিষয়টি স্পষ্ট করেছিল দেশটির সরকার। আওয়ামী লীগ নেত্রীর পতনের পর বেইজিংয়ের জন্য তৈরি হয়েছে ঢাকার সাথে সম্পর্ক উন্নয়নের নতুন সম্ভাবনা। বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কতিপয় দুষ্কৃতকারী ও দুর্নীতিবাজ কর্মকর্তার অপসারণ বা শাস্তি নিশ্চিতপূর্বক বাস্তবায়নের দাবি জানিয়েছেন পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫,০০০ কর্মকর্তা কর্মচারীর সমন্বয়করা। মঙ্গলবার মধ্য প্রধান উপদেষ্টা ও বিদ্যুৎ উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় বুধবার অনির্দিষ্টকালের জন্য সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫,০০০ কর্মকর্তা কর্মচারী পূর্ব ঘোষণা ও প্রস্তুতি অনুযায়ী একযোগে স্টেশন ত্যাগপূর্বক গণছুটির প্রয়োজনে গণপদত্যাগের ঘোষণা দেন তারা। তাদের দাবি, এর ফলে দেশের সর্ববৃহৎ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা হুমকির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে এবং সারা দেশে বিদ্যুৎ বিপর্যয়ের সম্ভাবনা সৃষ্টি হতে পারে। আর এজন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং বিদ্যুৎ বিভাগ দায়ী থাকবে। সোমবার পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫,০০০ কর্মকর্তা কর্মচারীর পক্ষে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে সমন্বয়ক আব্দুল হাকিম, মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ও প্রকৌশলী রাজন কুমার দাস নিজেদেরকে রাজাকার বলেছে যারা তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ৫ মিনিটে ফু দিয়ে উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ছাত্রলীগ। দলটির সভাপতি সাদ্দাম হোসেনের এমন নানা হুমকি ধামকি তখন আলোচনায় আসে। শুধু সাদ্দাম নয়, দলের অন্য নেতারাও ছিলেন কাগুজে বাঘ। তবে লাখো শিক্ষার্থীর তোপের মুখে বানের জলের মতোই ভেসে যান স্বৈরাচারের তোষামতকারী এসব নেতা। রাজাকার স্লোগান দেওয়া শিক্ষার্থীদের বাংলাদেশে জায়গা হবে না, এমন কথা বলা সেই সব ছাত্রলীগ নেতারা আজ পালিয়েছে। অনেকের নামে হত্যা মামলা হয়েছে, অথচ একটা সময় এদের জুলুম নির্যাতনের ভয়ে আবাসিক হলে বা ক্যাম্পাসে অন্যায়ের প্রতিবাদ করার সাহস ছিল না কারো। কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ১৪ জুলাই চীন পরবর্তী সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে কটূক্তি করেন। তার এই বক্তব্যে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। সেই রাতেই উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এই আন্দোলন কঠোরভাবে দমনের ঘোষণা দেয় ছাত্রলীগ। পুলিশের ছত্রছায়ায় দেশীয় অস্ত্র নিয়ে কয়েকটা দিন রাজপথে টিকেও ছিল তারা। তবে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যু পুরো আন্দোলনকে সারা দেশে ছড়িয়ে দেয়। সারা দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীর জীবন দেওয়ার শপথ নেয়, ঘুরে যায় আন্দোলনের মোড়।